প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে প্ল্যান সম্পত্তির ব্যয় নির্ণয়। এই বিষয়টা আলোচনা করব যে আমরা যে কোনো স্থায়ী সম্পত্তি বা প্ল্যান সম্পত্তি ক্রয় করলে ওই সম্পত্তির ব্যয় হিসেবে কত টাকা কাউন্ট করব সেটা আমরা বলবো। প্ল্যান সম্পত্তি বলতে এর আগে কি বোঝায় সেটা আমরা অলরেডি এর আগে আমরা মোটামুটি আগের ভিডিওতে আমরা সেটা জেনেছি যে প্ল্যান সম্পত্তি কাকে বলে। তোমরা যারা প্ল্যান সম্পত্তি সম্পর্কে জানতে চাও আগের ভিডিওটি দেখে নিবে। তো প্ল্যান সম্পত্তির ব্যয়ের সাথে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে, এটা আমরা জানি। তো এক কথায় তোমরা একটা জিনিস মনে রাখবা, 3 নম্বর পয়েন্টটা আগে মনে রাখতে হবে যে ক্রয়ের পর থেকে ব্যবহারের আগ পর্যন্ত অন্যান্য যত ব্যয় থাকে সবই প্ল্যান সম্পত্তির ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমি একটা সম্পত্তি, যেমন হতে পারে এটা যন্ত্রপাতি অথবা কোনো একটা মেশিন, আমি এটা ক্রয় করার পর থেকে ওইটা ব্যবহার করার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের খরচ হতে পারে। কী ধরনের খরচ হতে পারে? হতে পারে যে আমি একটা সম্পত্তি 10,000 টাকা দিয়ে বা 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলাম, আমি তার বহন খরচ প্রদান করলাম, তার সংস্থাপন খরচ প্রদান করলাম, বা আমার নতুন কোনো সম্পত্তি কোনো কারণে এটার মেরামত করা লাগতে পারে। এই ব্যয়গুলো টোটাল কিন্তু ওই সম্পত্তির ব্যয় হিসেবে কাউন্ট হবে। এখানে কোনো ব্যয় হিসেবে আমাদের কিন্তু আলাদাভাবে লিপিবদ্ধ করা চলবে না। অর্থাৎ আমি 10,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয় করলে, যন্ত্রপাতি যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করি এবং 10,000 টাকা তার পরিবহন খরচ প্রদান করি, তাহলে আমার ওই যন্ত্রপাতির ব্যয় হিসেবে লিখতে হবে 1,10,000 টাকা। ওই পরিবহন হিসেবে যে 10,000 টাকা আমি এক্সট্রা দিলাম সেটা কিন্তু কখনোই আলাদাভাবে লিপিবদ্ধ করা যাবে না। 3 নম্বর পয়েন্টটাকে আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ক্রয়ের পর থেকে ব্যবহার করার আগ পর্যন্ত যত খরচ হবে সবই কিন্তু ওই সম্পত্তির ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত হবে। তো তারপরেও আরও কিছু বিষয় আছে, যেমন রিলেটেড কস্ট অফ প্ল্যান্ট অ্যাসেটস। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সম্পত্তি আছে, এগুলো এক একটা সম্পত্তির এক এক ধরনের খরচ আছে। তো আমি সমস্ত ব্যয়গুলো একসাথে করে মোটামুটি করেছি, যখন যে সম্পত্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা উল্লেখ করতে হবে। সচরাচর একটি ফিক্সড অ্যাসেট অথবা প্ল্যান্ট সম্পত্তির ক্ষেত্রে যে ব্যয়গুলো থাকে, পারচেজ প্রাইস, আমরা যে কোনো সম্পত্তি যখনই ক্রয় করতে যাই আমার কিন্তু পারচেজ প্রাইস থাকবেই। সেটা দাম 10 লাখ হোক, 20 লাখ হোক, 10,000 হোক, 20,000 হোক, একটা পারচেজ প্রাইস বা ইনভয়েস প্রাইস থাকবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কস্ট। এর সাথে আরও আনুষঙ্গিক কিছু ব্যয় আছে, সেই ব্যয়গুলোকে আমাকে কিন্তু যখন আমরা কোনো প্ল্যান সম্পত্তি ক্রয় করব তার ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তার মধ্যে ফ্রেইট অ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট। আমরা কোনো সম্পত্তি যখন ক্রয় করি, যেটা হতে পারে আমাদের মূলত যন্ত্রপাতি বা এই জাতীয় জিনিসগুলো আমরা যদি ক্রয় করি তাহলে কিন্তু আমাদের, বা ফার্নিচার, এই ধরনের সম্পত্তি ক্রয় করলে আমাদের পরিবহন খরচ বলতে একটা খরচ থাকে। সেই খরচটা কিন্তু এই পারচেজ প্রাইসের সাথেই অ্যাড হয়ে ওই সম্পত্তির ভ্যালুয়েশন করতে হবে। ব্রোকারস কমিশন অ্যান্ড ফি। এই ব্রোকার মানে দালাল, এই ব্রোকারের যে কমিশন এবং ফি, এইটা মূলত আমরা যখন কোনো সম্পত্তি, এই খরচটা মূলত ল্যান্ড ক্রয়ের ক্ষেত্রে এই খরচটা হতে পারে যে আমরা কোনো সম্পত্তি যদি ক্রয় করতে যাই, সেখানে যদি কোনো মধ্যস্থকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে, তাদের যে ফিটা দিতে হয় সেটাকে আমরা বলি ব্রোকারস কমিশন ফিজ অ্যান্ড ফি। ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। আমরা একটা ল্যান্ড ক্রয় করার পরে সেই ল্যান্ডটাকে বিভিন্ন কারণে আমাদের ডেভেলপমেন্ট করতে হইতে পারে। যেমন ল্যান্ডের মধ্যে একটা পুকুর থাকলে সেটাকে আমরা ভরাট করতে পারি, বা ল্যান্ড একটু নিচু থাকলে সেটাকে আমরা মাটি দিয়ে আরও উঁচু করতে পারি। এই ধরনের বিভিন্ন ধরনের খরচ যেগুলো ল্যান্ডের ভ্যালু বাড়ানোর জন্য আমরা করে থাকি সেগুলোকে বলি ল্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। এগুলো মূলত ল্যান্ডের কস্ট হিসেবে কাউন্ট হয়। ইনস্টলেশন কস্ট। সাধারণত আমরা দেখি কোনো যন্ত্রপাতি ক্রয় করলে সেটাকে ইনস্টলেশন করতে হয়, কোনো ফার্নিচার ক্রয় করলে সেটাকে সেট আপ করতে হয়, এগুলোকে আমরা মূলত বলি ইনস্টলেশন কস্ট। রিমডেলিং কস্ট, অর্থাৎ আমার কোনো সম্পদ থাকলে সেটাকে আমি যদি আরও সংযোজন বিয়োজন করে আমি নতুনত্ব প্রদান করতে চাই, সেটাকে আমি রিমডেলিং কস্ট হয়, সেটাও কিন্তু ওই সম্পত্তির ব্যয়ের মধ্যেই যাবে। রেজিস্ট্রেশন ফি। আমরা জমি ক্রয় করলে সাধারণত আমরা বলি যে রেজিস্ট্রি খরচ বা রেজিস্ট্রেশন ফি সেটা দিতে হয়। অর্থাৎ কোনো সম্পত্তি ক্রয় করলে সেটা নিবন্ধন ফি কিন্তু দিতে হবে। রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট কস্ট অফ নিউ অ্যাসেটস। আমরা জানি রিপেয়ার এবং রিপ্লেসমেন্ট, সাধারণত রিপেয়ার মানে মেরামত খরচ, একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু এইটা যখন নতুন কোনো সম্পত্তির ক্ষেত্রে হবে তখন কিন্তু এটা নতুন সম্পত্তির ভ্যালুর সাথে অ্যাড হবে। কিন্তু নতুন সম্পত্তি বাদে অন্য যে কোনো সম্পত্তির ক্ষেত্রে হলে রানিং সম্পত্তির রিপেয়ার খরচ কিন্তু এটাকে রিপেয়ার খরচ হিসেবে আলাদাভাবে কাউন্ট করতে হবে। এবং তারপরে আরেকটি যে কস্ট সেটা হচ্ছে লোডিং অ্যান্ড আনলোডিং কস্ট।
আমরা কোনো সম্পত্তি ক্রয় করার পর থেকে সেটা আমাদের মজুরি লাগতে পারে, আমাদের গাড়িতে বা বিভিন্ন আমার প্রতিষ্ঠানে উঠাইতে হইতে পারে বা কার শোরুম থেকে নামাইতে হতে পারে। এই ধরনের খরচকে বলে লোডিং বা আনলোডিং কস্ট। টেস্টিং কস্ট, আমি সচরাচর কোনো সম্পত্তি ফাইনাল প্রোডাকশনে যাওয়ার আগে বা ব্যবহার করার আগে আমরা টেস্ট করতে পারি, সেই রিলেটেড কোনো খরচ থাকলে সেটা হচ্ছে টেস্টিং কস্ট। লাইসেন্স কস্ট, বিভিন্ন সম্পত্তির ক্ষেত্রে আমাদের লাইসেন্স করতে হয়, অটো, কার, গাড়ি, এগুলোর ক্ষেত্রে লাইসেন্স কস্ট থাকতে পারে। অ্যাসেম্বলিং কস্ট, আমরা অনেক সময় যেমন এটা বাইক বা মোটর টাইপের এই ধরনের সম্পত্তির ক্ষেত্রে বিভিন্ন পার্টসগুলো একত্রিত করে অ্যাসেম্বল করার জন্য কিছু খরচ থাকতে পারে। ফাইনালি যে কথাটা বলবো, আদার কস্ট টু রেডি দ্য অ্যাসেটস, মানে ওই আমার সম্পত্তিটাকে রেডি করার জন্য যে কোনো ধরনের খরচটাকে আমরা বলি এই যে আদার কস্ট, সেটা কিন্তু ওই সম্পত্তির ব্যয়ের মধ্যে যাবে। আশা করি এই বিষয়গুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে যে কোনো স্থায়ী সম্পত্তির ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। মানে একটি স্থায়ী সম্পত্তির ক্রয় প্রাইস ব্যতীত আর কি খরচ থাকতে পারে সেগুলো কিন্তু এখানে ম্যাক্সিমাম উল্লেখ করা আছে। এর বাইরেও আরও কিছু খরচ থাকতে পারে, কিন্তু তোমরা যারা একাডেমিক পারপোজে এটা শিখবে তা আমার মনে হয় না এর বাইরে তেমন কিছু লাগবে। তো পরের স্লাইডে আমরা দেখি কি আছে। এখানে আছে, আমরা একটা এক্সাম্পল নিয়েছি, দেখি এক্সাম্পলটা আমরা সলিউশন করতে পারি কিনা। এইটা প্রথমে তোমরা সলিউশনটা করবে নিজে নিজে, তারপরে আমার সাথে মিলাবে। এখানে বলছে মিলেনিয়াম কোম্পানি পারচেজ অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড দ্য কস্ট ইনকার্ড আর অ্যাজ ফলোস। একটা ইকুইপমেন্ট ক্রয় করেছে মিলেনিয়াম কোম্পানি, এবং সেই মিলেনিয়াম কোম্পানির যে কস্টগুলো ইনকার্ড হয়েছে সেক্ষেত্রে এই কস্টগুলো: ক্যাশ প্রাইস অর্থাৎ পারচেস প্রাইস 4 লাখ, সেলস ট্যাক্স 22,000, ইন্স্যুরেন্স ডিউরিং দ্য ট্রানজিট কত 4,000, ইনস্টলেশন অ্যান্ড টেস্টিং এক্সপেন্স 8,000। এখন আমাকে বলা হয়েছে হোয়াট অ্যামাউন্ট শুড বি রেকর্ডেড অ্যাজ কস্ট অফ ইকুইপমেন্ট, অর্থাৎ কস্ট অফ ইকুইপমেন্ট হিসেবে কত টাকা লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ এই যে ইকুইপমেন্টটা ক্রয় করা হয়েছে তার কস্টটা নির্ণয় করতে হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে আসলে কোন কোন কস্টগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো আমরা ওখানে যে কস্টগুলো দেখিয়েছে তার বাইরেও এখানে দু একটা আছে, যেমন ক্যাশ প্রাইস, যে কোনো সম্পত্তি ক্রয় করলে অবশ্যই এটা ক্যাশের মধ্যে যাবে। সেলস ট্যাক্স, মনে হতে পারে এটা তো সেলস ট্যাক্স, এটা তো আর কস্টের মধ্যে যাবে না, এটা সেলস রিলেটেড বিষয়। আসলে তা না, সেলস ট্যাক্স, যে ব্যক্তি সেলস করতেছে সেই ট্যাক্সটা কিন্তু ক্রেতার কাছ থেকে কালেকশন করবে, সুতরাং সেলস ট্যাক্সটাও কিন্তু এর কস্ট প্রাইসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইন্স্যুরেন্স ডিউরিং দ্য ট্রানজিট, অর্থাৎ আমরা কোনো সম্পত্তি যখন ক্রয় করি পরিবহনের সময় এটা দুর্ঘটনাবশত সম্পত্তিটার কোনো ক্ষতি হতে পারে, তো সেই ক্ষতি থেকে উদ্ধার হওয়ার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যদি ইন্স্যুরেন্স করে থাকি সেই ইন্স্যুরেন্স খরচটাও কিন্তু এই সম্পত্তির ভ্যালুর সাথে অ্যাড হবে। ইনস্টলেশন অ্যান্ড টেস্টিং এক্সপেন্স, অর্থাৎ আমরা কোনো সম্পত্তি ক্রয়ের পর থেকে সেটার যে ইনস্টলেশন এবং টেস্টিং খরচ হবে সেটাও কিন্তু ওই সম্পত্তির কষ্টের সাথে অন্তর্ভুক্ত হবে। আমরা এখন দেখব যে আসলে সলিউশনে কী আছে, কিন্তু তার আগে তোমরা নিজে নিজে এটাকে ট্রাই করবা, তারপরে নিচে যে সলিউশন দেখে দেখবে যে তোমাদের ট্রাই বা তোমাদের যে বোঝার লেভেলটা কত দূর। তারপরে সেগুলো বই থেকে আবার অনেকগুলো উদাহরণ নিয়ে তোমরা সে প্র্যাকটিস করবে। আমরা দেখি পরবর্তীতে সলিউশনটা কী দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমাদের দেখছি মিলেনিয়াম কোম্পানি, কস্ট অফ ইকুইপমেন্ট। এখানে আমাদের টাকার কলামটা আমরা একটাও রাখতে পারি, সমস্যা নেই। ক্যাশ প্রাইস, সেলস ট্যাক্স, ইন্স্যুরেন্স ডিউরিং দ্য ট্রানজিট এবং ইনস্টলেশন অ্যান্ড টেস্টিং এক্সপেন্স। কস্ট অফ ইকুইপমেন্ট 4,34,000। আশা করি সব এগুলো বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে দেখি যে আসলে সেখানে কস্টটা কীভাবে নির্ণয় করা হয়েছে। এবার এটা হচ্ছে কস্ট অফ কম্পিউট দ্য কস্ট অফ বিল্ডিং, অর্থাৎ বিল্ডিংয়ের খরচ কীভাবে আমরা নির্ণয় করব কস্ট। এক্ষেত্রে বিল্ডিংয়ের কস্ট হতে পারে, ল্যান্ডের কস্ট হতে পারে, ইকুইপমেন্টের কস্ট হতে পারে, ফার্নিচারের কস্ট হতে পারে, বিষয়টা কিন্তু একই। তোমাদের শুধু বুঝতে হবে যে এক্সট্রা আর কোন কোন খরচ, যে খরচগুলো আমরা ওই সম্পত্তিটা ব্যবহারের আগ পর্যন্ত করে থাকি সেই কস্টগুলো কিন্তু সম্পূর্ণই কস্ট অফ বিল্ডিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যে হচ্ছে বিটিআই কোম্পানি পারচেজ এ বিল্ডিং অ্যাট এ cash price of টাকা 30 লাখ, related expense are for attorney's fees টাকা 30,000, registration expense টাকা 2 লাখ, broker's commission টাকা 20,000 and expenditure for modifying floor টাকা কত 2 লাখ। কম্পিউট দ্য কস্ট অফ বিল্ডিং, তাহলে
এখন আমরা দেখতেছি কি কস্ট এখানে আসতে পারে। যে ক্যাশ প্রাইস, এটা তো আমাদের অবশ্যই কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। রিলেটেড এক্সপেন্স ফর অ্যাটর্নিস ফিস, অর্থাৎ অ্যাটর্নি, আমি যখন কোনো সম্পত্তি ক্রয় করেছি সেখানে এটা ব্রোকারস ফি হতে পারে, একই ধরনের হতে পারে। রেজিস্ট্রেশন ফি, আমার নিবন্ধন ফি অবশ্যই এটা ব্যবহার করার আগ পর্যন্তই হয়েছে। ব্রোকারেজ কমিশন, দালালের যে কমিশন সেটা। এক্সপেন্ডিচার ফর মডিফাইং ফ্লোর, অর্থাৎ আমি মডিফাই করার জন্য, আমাদের ফ্লোরটাকে মডিফাই করার জন্য, এগুলো কিন্তু সবই আমাদের ওই বিল্ডিংটা ব্যবহার করার আগ পর্যন্ত যেই খরচগুলো সংগৃহীত হয়েছে। সুতরাং কস্ট অফ বিল্ডিং কিন্তু অল এক্সপেন্স আর ইনক্লুডেড ইন কস্ট অফ বিল্ডিং। আমরা দেখি এখানে কীভাবে কী করা হয়েছে। এই যে ক্যাশ প্রাইস 30,000, অ্যাটর্নিস ফি 30,000, রেজিস্ট্রেশন ফি, ব্রোকারেজ কমিশন, এক্সপেন্ডিচার ফর মডিফাইং ফ্লো, এটা হচ্ছে 34,50,000 টাকা। এই হচ্ছে বিষয়। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে আছো তাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে মোটামুটি এই অধ্যায়ে এ ধরনের বি টাইপে এরকম ছোটো কোশ্চেন আসতে পারে। এছাড়াও তোমরা যখন ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে যাবে তোমাদেরকে সম্পত্তির ভ্যালু বা কস্ট নির্ণয় করতে হবে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে এটা দারুণভাবে হেল্প করবে। তো আশা করি এই বিষয়টা তোমরা ভালোভাবে দেখে নিবে, এবং প্রয়োজনে ভিডিওটি কয়েকবার দেখবে। দেখার পরে তোমাদের যে কাজ হবে বইতে গিয়ে বইয়ে আরও প্র্যাকটিস করা, এবং যদি এটা কন্টিনিউ করতে পারো আশা করি যে অবশ্যই ভালো করতে পারবে। তো আজকে আমি আর বেশি কথা না বাড়িয়ে এখানেই শেষ করব। তোমরা আমার যারা নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি চেষ্টা করব এখন থেকে নতুন নতুন ভিডিও রেগুলার বেসিসে আপলোড করার। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো।